হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ডেথ গেমের এপিসোড 4 এক্সপ্লেন করব। তো এপিসোড 3 এর শেষে আমরা দেখেছিলাম মৃত্যুর কাছে চই আবারও অনুরোধ করছে ওকে গুলি করে মারার জন্যে, এবং মৃত্যু তার এই অনুরোধ রাখার জন্যে আবারও তাকে গুলি করে। তাই মৃত্যুর কাছ থেকে গুলি খেয়ে চই তার সপ্তম জীবনে প্রবেশ করে। তবে এবার তার দেহের পরিচয় উদ্ধার করার আগেই চই সেই ব্যাগটা সংগ্রহ করতে ছুটে যায়, কারণ মাত্র 15 মিনিট সময় বাকি ছিল তার কাছে। ভাগ্যটা ভালো ছিল, তাই সে একেবারে শেষ মুহূর্তে টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এরপর লকারের কাছে একটা আয়না দেখে এবারকার নিজের চেহারাটা পছন্দ হয়ে যায় তার। ছেলেটা বেশ সুন্দর ও হ্যান্ডসাম দেখতে। হঠাৎ করে পেছনের দেওয়ালে কিছু বিজ্ঞাপনের ওপরে চোখ পড়লে সে দেখতে পায় তার সেই দেহের মালিক একজন মডেল। আর ঠিক সেই সময় মৃত্যুর কাছ থেকে জাদুর গোলকটাও তার কাছে পৌঁছে যায়। আর সে জানতে পারে এই দেহের যে মালিক তার আসল নাম হলো গণ। 24 বছর বয়সী মডেলের জন্য মেয়েরা একেবারে পাগল, আর ছেলেরা একেবারে সহ্য করতে পারে না তাকে, কারণ তাদের প্রেমিকাদের তালিকায় গণ সবসময় এগিয়ে থাকে। নামি দামি ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য টাকা পয়সা খুব একটা অভাব ছিল না তার। আর চই এতে খুব খুশি হয়ে যায়, কারণ প্রথম দেহটা টাইকেন কোম্পানির সিইও হওয়া সত্ত্বেও তার বিলাসবহুল জীবনটা সে উপভোগ করার সুযোগটুকু পায়নি। তো এবারে সে ভালোভাবে এই বিলাসবহুল জীবনটা উপভোগ করবে। এর পরের সিনে দেখা যায় গণর বাড়িতে গিয়ে তার সেই বিলাসবহুল লাক্সারিয়াস বাড়ি দেখে চই একেবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে। আর সেই সময় টেবিলের ওপরে পড়ে থাকা একটি নিউজ পেপারে সে দেখতে পায় তার আগের লাইফে ওই বাচ্চাটির মা বাবা ধরা পড়েছে, আর এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। এরপর চই যখন ভাবছিল গণর জন্য কি ধরনের মৃত্যু লেখা রয়েছে, আর ঠিক সেই সময় তার এক বন্ধুর ফোন এলে ওর সাথে দেখা করার জন্য একটা পার্টিতে যায়। আর সেই সময়ে যখন পার্টিতে এনজয় করতে শুরু করে, তখন সেখানে প্রধান অতিথি হিসেবে বর্তমান টাইকেন কোম্পানির সিইও পার্ক তেওর আগমন ঘটে। অর্থাৎ তেওর ছোট ভাই প্লেন দুর্ঘটনায় মৃত্যুর পর তার কাছে কোম্পানির মালিকানা চলে আসে। এরপর পার্টির হোস্ট চইয়ের সাথে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু অত্যধিক ড্রিঙ্কস করার জন্য চই ঠিক মতো চিনতে পারেনি। পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙে গণর বড় ভাইয়ের ডাকে। বড় ভাই বলে গণকে নাকি এক সপ্তাহের জন্য তার রেস্টুরেন্টটা সামলাতে হবে, যেহেতু সে বিশেষ একটা কাজে আমেরিকা চলে যাবে। পরের দিন চই যখন রেস্টুরেন্টের কাজে ব্যস্ত ছিল, তখন সেখানে এমন একজনের আবির্ভাব ঘটে যাকে দেখা মাত্র চইয়ের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যায়। কারণ মানুষটি আর কেউ নয়, তার এক্স গার্লফ্রেন্ড জুং। চইয়ের চোখ তার উপর থেকে সরছিল না, আর তখন চইয়ের পুরনো কথাগুলো মনে পড়ে যায়, কিভাবে জুংয়ের সাথে তার প্রথম আলাপ হয়েছিল। রাস্তা দিয়ে একদিন হেঁটে যাওয়ার সময় কিছু কাগজ তার উপরে এসে পড়ে, আর চই সেগুলো তুলে নিয়ে জানতে পারে পাতাগুলি একটি উপন্যাসের অংশ যা জুং নামে কেউ লিখেছে। আর তখনই হঠাৎ করে ওপর থেকে সেই উপন্যাসের মালিক অর্থাৎ জুং যখন ডাকে, চই প্রথমবারের মতন তাকিয়ে দেখে এবং তার প্রেমে পড়ে গেছিল। আর জুংয়ের ক্ষেত্রেও সেদিন একই ঘটনা ঘটেছিল। এরপর বর্তমানে আমরা দেখতে পাই যেখানে জুং 1 কাপ চা অর্ডার করে, আর এরপর চা তৈরি হয়ে গেলে জুং যখন চাটা নিতে আসে, তখন চইয়ের সাথে জুংয়ের আঙ্গুলে আঙ্গুলে ছোঁয়া লেগে চইয়ের হাত প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। আর জুং তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর তখন চইয়ের মুখে দেখা যায় বোকাটে একটা হাসি। এরপর জুং চা নিয়ে চলে যাওয়ার পরে গণর বড় ভাই তাকে জিজ্ঞাসা করে মেয়েটার প্রেমে পড়ে গেল নাকি। গণর বড় ভাই তখন বলে পড়লেও কোনো সমস্যা নেই, কারণ এই মেয়েটি প্রতিদিন এই একই সময় এখানে আসে চা খেতে এবং দোকান বন্ধ হওয়া পর্যন্ত থেকে যায়। আর চই তখন ভীষণ খুশি হয়ে যায় এই কথাটা শুনে। আর গণর বড় ভাইয়ের কাছ থেকে চই আরো জানতে পারে জুং এখন বড় নামি দামি লেখিকা, এবং এর সাথে সাথে জুং পুরস্কারও পেয়েছে। চই আরো জানতে পারে জুং যে উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছে, সেই উপন্যাসটি আসলে তার প্রেমিককে উৎসর্গ করে লেখা হয়েছে। আর চই তখন ইন্টারনেটে সার্চ করে সেই পুরস্কারের ছবিটা দেখে, যেখানে দেখে জুংয়ের হাতে পুরস্কারের সাথে একটি নীল রঙের খাম রয়েছে, যে খামটা চইয়ের সাথে লাস্ট সাক্ষাৎকারের সময় জুং তাকে টাকাটা দিতে চেয়েছিল, আর যেটা চই টাকার গরম ভেবে তার কাছ থেকে টাকাটা নেয়নি। চইকে এতটাই ভালোবাসতো যে চইয়ের দুঃসময় সে তার পুরস্কারের টাকাটাও তাকে দিতে চেয়েছিল। এরপরে চই লাইব্রেরিতে গিয়ে সেখানে উপন্যাসটা পড়তে থাকে, এবং তাতে দেখে জুং চইকে নিয়েই পুরো উপন্যাসটা লিখেছে, যে কিভাবে চই তাকে উৎসাহ দিত লেখার জন্য। এমনকি এক সময় চই তাকে প্রতিজ্ঞা করেছিল যে কোনো পরিস্থিতিতেই তাকে কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু সেটাও রাখতে পারেনি।
তার উপন্যাসটা কিনে যখন বাইরে বেরোয় তখন একটা ফাউন্টেন পেনের দিকে তার লক্ষ্য যায়, আর তখন মনে পড়ে যায় জুংয়ের এই পেনের খুব শখ ছিল। জুং নাকি সবসময় বলতো প্রত্যেকটা লেখকের কাছে নাকি অত্যন্ত একটা ফাউন্টেন পেন থাকা উচিত। লাল রঙের ফাউন্টেন পেনও জুং পছন্দ করেছিল একদিন। চই একদিন জুংয়ের নাম লিখে ফাউন্টেন পেনটা কিনেও নিয়েছিল তাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু সে সুযোগও পায়নি। সে রেস্টুরেন্টে ফিরে এসে চই যখন দেখতে পায় এক দম্পতি জুংয়ের সাথে দেখা করতে এসেছে, তার মধ্যে ছেলেটাকে দেখেই চই চিনে ফেলে, কারণ একেই দেখেছিল জুংয়ের ওই দিন রাতে ফুল দিতে। আর বর্তমানে সেই ছেলেটার কথা শুনে বোঝা যাচ্ছিল সে আসলে জুংয়ের বড় ভাই। আসলে সেদিন বোন পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানাতেই এসেছিল, আর চই সেদিন বোকার মতো ভেবেছিল ছেলেটা জুংয়ের কোনো এক গোপন প্রেম। এর পরের দিন জুং যখন আবারও রেস্টুরেন্টে এসে হাজির হয়, চই তাকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর চই নিজে থেকেই চা পরিবেশন করে আর এক বড় ফ্যান হওয়ার নামে আলাপ আলোচনা করে, আর সে বলে তার কাছে একটি অদ্ভুত গল্প রয়েছে, আর যদি সে আগ্রহী হয় তাহলে তাকে শোনাতে পারে। জুং তখন কোনো আপত্তি না করলে চই তার 12টি জীবনের অদ্ভুত গল্প তাকে শোনাতে থাকে। আর জুং লক্ষ্য করে ছেলেটা যেভাবে গল্প শোনাচ্ছে যেন তার জীবনে সে উপলব্ধি করেছে, আর জুং সেটা মুগ্ধভাবে শুনছিল। এরপর দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেলে চই তাকে একটা অটোগ্রাফ দেওয়ার জন্য অনুরোধ করে। আর জুং যখন ওই বইটাতে সই করছিল তখন চই লক্ষ্য করে এটা সেই পেন যেটা সে জুংকে এককালে দেওয়ার জন্য কিনেছিল, কিন্তু তাকে তো সেটা দিতেই পারেনি। আর চই তখন বুঝতে পারে নিশ্চয়ই তার মৃত্যুর পর মা সেই পেনটা খুঁজে পেয়ে জুংকে দিয়েছিল। এর পরের দিন থেকে প্রতিদিনই জুং আসার জন্য অপেক্ষা করত, যাতে সে গল্প শোনানোর আছিলায় জুংয়ের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারে। এরপর চই যখন তাকে সেই গল্পটা বলে, জুংয়ের মাথায় তখন একটা প্রশ্ন জাগে, এতবার জন্মের পরেও গল্পের প্রধান চরিত্র কেন একবারও তার মায়ের সাথে দেখা করে না, যাকে সে এতটা ভালোবাসে? আর চই তখন উত্তর দেয়, কারণ তার সামনাসামনি দাঁড়ানোর মতন অবস্থা খুঁজে পায়নি সে। বারবার তার মাকে মৃত্যু যন্ত্রণার কষ্ট দেওয়াটা উচিত হতো না ছেলেটা। আর জুং তখন বাড়িতে ফিরে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে আসছে, আর চই সেটা লক্ষ্য করে। এক দৌড়ে জুংয়ের কাছে গিয়ে তাকে ছাতাটা দিয়ে আসে যাতে তাকে বৃষ্টিতে ভিজতে না হয়। এরপর চই যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন দেখে এক মহিলা কাঁচের গ্লাস ভেঙে নিচে ফেলে দিয়েছে, আর চই সেটা পরিষ্কার করতে গিয়ে পুলিশের গাড়ি তাদের রেস্টুরেন্টের সামনে চলে যেতে দেখে। আর লোকজন তখন বলা বলি করে রেস্টুরেন্টে নিয়মিত কাস্টমার নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর চইয়ের কাছে তখন একটাই নাম মনে আসে, আর সেটা হলো জুং। চই তখন পাগলের মতন দৌড়াতে শুরু করে ঘটনাস্থলে। এরপর ঘটনাস্থলে পৌঁছে চই রক্তের দাগ দেখতে পায়, আর তার পাশে দেওয়া সেই লাল ছাতাটি, যেটা দেখে সে পাগলের মতন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাকে আটকে রাখে। এরপর ভিড়ের দিকে চোখ গেলে সে জুংকে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ যেখানে অন্য কোনো লাল ছাতাওয়ালা দুর্ঘটনায় পড়েছিল। এরপর চই অর্থাৎ গণকে পাশে বসিয়ে জুংয়ে তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়, কারণ রেস্টুরেন্টে কাঁচের গ্লাস সরানোর সময় হাতটা কেটে গেছিল। ছেলেটার আর ততক্ষণ কিছুই তার সেই যন্ত্রণাটা উপলব্ধই করতে পারেনি। সে জুংকে বলে সে ভেবেছিল তার আপনজন কেউ দুর্ঘটনায় পড়েছিল, যেটা তাকে পাগল করে দিয়েছিল। আর যেটা দেখে জুংয়েরও আগের কথা মনে পড়ে গেছিল, যখন চইয়ের মৃত্যুর খবর সে পেয়েছিল, কিভাবে পাগলের মতন সে একই ধরনের আচরণ করেছিল হসপিটালে। আর সেই তীব্র কষ্টের বর্ণনা দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। এর পরের দিন দেখা যায় জুং চইয়ের সমাধি স্তম্ভের কাছে গিয়েছিল, আর চইও জুংয়ের পেছন নেয় দেখার জন্য ও কি করে। আর সেখানে গিয়ে দেখে জুং চইয়ের সমাধি স্তম্ভের সামনে দাঁড়িয়ে প্রচন্ড কান্না করে, যেটা দেখে চইয়ের প্রচন্ড কষ্ট হয়। তবে চইয়ের অবস্থা আরো খারাপ হয়ে যায় যখন তার সামনে হঠাৎ করে তার মা চলে আসে। অনেক কষ্টে নিজেকে সামলে নেয় সে, আর বাধ্য হয়ে বর্তমানে মায়ের কাছ থেকে তাকে দূরে দূরে থাকতে হচ্ছে। এরপরে চই কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে, আর ভাবতে থাকে তার মৃত্যুর জন্য তার আপনজনদের খুব কষ্ট দিয়েছে সে। এর পরের দিন সকালবেলা দেখা যায় সে কিছু টাকা তার মায়ের জন্য রেখে দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে চই সিদ্ধান্ত নেয় জুংকে সে সব সত্যি কথা বলে দেবে, আর তাই তার সাথে দেখা করার জন্য সে রেস্টুরেন্টে আসে, কারণ কখন যে সে কিভাবে মারা যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই চায় সে মরার আগে অ্যাটলিস্ট তার সত্যিকারের ঘটনা সে জুংকে বলে যেতে। সেজন্য
প্রয়োজনে তার সাথে দেখা করার জন্যে সে রেস্টুরেন্টে আসে আর বলে এক মেয়ের সাথে 7 বছরের সম্পর্ক ছিল তার, কিন্তু সে সম্পর্ককালীন সময় তার নিজের সেরাটা কোনো সময় দেখাতে পারেনি। একদিন একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করার সময় তার প্রেমিকা অফিস কালিগদের সাথে সেখানে খেতে আসে, আর জয়ী তখন তাদেরকে সাফ করতে এগিয়ে যায়। লজ্জার কারণে মেয়েটার দিকে ঠিকমতো করে তাকাতেই পারছিল না সে, কিন্তু সেই সময় ওই মেয়েটি কোনো প্রকারই বাধা কিংবা আত্মসম্মানের কথা চিন্তা না করে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আর জয়ী সেদিন বুঝতে পেরেছিল জুং আসলে কত বড় মনের মানুষ। তার প্রেমিকা যে কিনা নিজের প্রেমিকের পেশাকে নিয়েও লজ্জা না পায়, উল্টো সব সময় তার পরিশ্রমের প্রশংসা করেছে। আর বর্তমানে জয়ী অর্থাৎ গণ জুংকে বলতে চায় সে তার প্রেমিকাকে ভুল বোঝার জন্য সে খুব অনুতপ্ত, তবে এখনো শুধুমাত্র সেই মেয়েটাকে সে প্রচন্ড রকমের ভালোবাসে। আর জুং সেখানে দাঁড়িয়ে বুঝতে পারে গণ আসলে কার কথা বলছে। ভেতরে নিজের প্রেমিক চৈকেও দেখতে পাচ্ছিল সে, যদিও বিশ্বাস করতে ভীষণ রকমের কষ্ট হচ্ছিল। আর তাদের দু চোখেই ততক্ষণে জল চলে আসে। চৈ এরপর জুংকে বলে সেই ছেলেটার গল্প এতদিন বলেছিল সে আসলে কেউ না, সে নিজেই, আর তার নাম চৈ। আর তখন জুং খুব আশ্চর্য হয়ে যায়, কিছু একটা বলতে যাচ্ছিল আর তখনই তারা আর সময় পায় না। হঠাৎ করে কোথা থেকে খুব একটা দামি গাড়ি দ্রুত বেগে ছুটে এসে তাদের দুজনকে ধাক্কা মারে। এরপর গাড়ি থেকে যে বের হয় সে আসলে কেউ না, সে কোম্পানির বর্তমান সিইও পার্ক তেও। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এটা কোনো দুর্ঘটনা ছিল না, ইচ্ছে করেই তাদের ওপরে গাড়ি চালিয়ে দিয়েছে সে। তবে প্রচন্ড রকমের ধাক্কার পরেও চৈ কিন্তু বেঁচে গেছিল। সে পার্কের লাইটারটা ধরানোর সময় দেখতে পেয়েছিল। আর চৈ তখন ভালোভাবে বুঝতে পারে যে নিজের বড় ভাইকেও সে ইচ্ছে করে প্লেন দুর্ঘটনায় মেরে ফেলেছে। এরপর যখন তাকে দেখে চৈ বেঁচে রয়েছে তখন সেই ছেলেটি তাকে শ্বাসরুদ্ধ করে আরো মেরে ফেলে। ফলে চৈয়ের সপ্তম জীবনেরও এখানে সমাপ্তি ঘটে। এরপর চৈ যখন নরকের দরজায় তার জ্ঞান ফিরে পায়, প্রচন্ড রাগে আর দুঃখে একেবারে পাগল হয়ে যায় সে দৌড়ে এক ছুটে মৃত্যুর পিস্তলটা কেড়ে নিয়ে তাকে গুলি করে বসে। তবে মৃত্যুর তাতে কিছু হলো কিনা সেটা জানতে হলে পরের পর্ব দেখতে হবে। তো বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে পরের পর্বে।